সন্দেশখালী এই মুহূর্তে বাকি সকলের জন্য অবরুদ্ধ, শুধুমাত্র ধর্ষক মাফিয়াদের জন্য খোলা আছে সন্দেশখালী দরজা। তারা আসতে পারে, হুমকি দেখাতে পারে। রাত্রিবেলা যারা অভিযোগ করেছে এই সমস্ত গুন্ডা মাফিয়াদের নামে, তাদেরই বাড়ির ধারে কাছে চারপাশ দিয়ে চক্কর কেটে তাদেরকে আরেক প্রস্ত হুমকি দিয়ে যেতে পারে। কিন্তু সন্দেশখালীতে কেন্দ্রীয় প্রতিনিধি দল যেতে পারে না, সেটা যে কোনো রাজনৈতিক দলই পাঠান না কেন। সে দলে যদি কেন্দ্রীয় মন্ত্রী থাকেন তাহলেও না। সন্দেশখালীতে প্রদেশ কংগ্রেসের সভাপতি একজন সাংসদ যেতে পারেন না। সন্দেশখালীতে এ রাজ্যের বিজেপির সভাপতি যেতে পারেন না, রাজ্যের বিরোধী দলনেতা যেতে পারেন না। সন্দেশখালীতে কেউ যেতে পারে না, শুধুমাত্র শাহজাহান তার অনুগামীরা ছাড়া, আর তৃণমূলের নেতা মন্ত্রীরা ছাড়া। অর্থাৎ শাহজাহানদের যারা পুষছে, শাহজাহানদের যারা বড় করেছে তারা ছাড়া। এই মুহূর্তে সন্দেশখালী এ রাজ্যের প্রশাসনের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, এমনকি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 3 বছর আগে বাংলা নিজের মেয়েকে চায় বলে স্লোগান দিয়ে বাংলার মেয়েদের সহানুভূতি কুড়িয়ে তাদের সহানুভূতির ভোটের হাওয়ায় চড়ে বাংলায় আরেকবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রবল তৃণমূল বিরোধী হাওয়ার মধ্যে রীতিমতো বিজেপিকে টক্কর দিয়ে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও এই মুহূর্তে সন্দেশখালীর কোনো আশা নেই। তার কারণ তারা দেখে নিয়েছেন রাজ্যের আইনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে একটা মাফিয়ার পাশে দাঁড়িয়ে কথা বলেছেন। সন্দেশখালী তাহলে কিসের প্রতীক্ষা করছে? জাতীয় SC/ST কমিশন, মানে তপশিলি জাতি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছে। জাতীয় মহিলা কমিশন বলছেন সন্দেশখালীতে সব থেকে বড় বাধা মহিলাদের বিচার পাওয়ার ক্ষেত্রে এ রাজ্যের পুলিশ। তারা মহিলাদের অভিযোগ জানাতেই আসতে দিচ্ছে না, নিজেরা তো নিচ্ছেই না। জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ জানানোর জন্য যে তারা আসবেন, ধর্ষিতা অত্যাচারিতা মহিলারা, সেটাও আসতে দিচ্ছে না। একটা রাজ্যের প্রশাসনিক এবং পুলিশ ব্যবস্থা ভেঙে পড়ার সব রকম উদাহরণ প্রমাণ সামনে নিয়ে সন্দেশখালী এখন অপেক্ষা করছে ভারতীয় গণতন্ত্রের দিকে তাকিয়ে, তেরঙ্গা ঝান্ডার দিকে তাকিয়ে, লালকেল্লার দিকে তাকিয়ে, ভারতের সংসদ ভবনের দিকে তাকিয়ে। তার কারণ সন্দেশখালীর মানুষ এদেশের নির্বাচনী ব্যবস্থায় ভোট দিয়েছেন। সন্দেশখালীর মানুষ ভারতের নাগরিক। তারা ভারতের কাছ থেকে, ভারতের সংবিধানের কাছ থেকে, ভারতের সুপ্রিম কোর্টের কাছ থেকে, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের কাছ থেকে বিচার চান, ন্যায় বিচার। যে ন্যায় আর বিচারের প্রস্তাবনা নিয়ে সংবিধানের প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, তিনি নিজে একজন তপশিলি জাতি উপজাতির মানুষ। তিনি আশা রেখেছিলেন একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে, ভারতের মতো রাষ্ট্রে, তপশিলি জাতি এবং উপজাতিদের প্রতি আর কোনো আক্রমণ, অন্যায়, অত্যাচার হবে না। সন্দেশখালীর মানুষের এই সামান্য আশাটুকু, দেশের সংবিধান মেনে, দেশের আইন মেনে চলা মানুষগুলোর এই সামান্য চাওয়াটুকুকে কিভাবে, সেই সামান্য চাওয়াটুকুতে সাড়া দেবে আমাদের সরকার, আমাদের দেশ, আমরা জানতে পারি কি আজকের বিশেষ প্রতিবেদন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহান আর শওকতের মতো গুন্ডাদেরকে শেল্টার দেয়, সে রাজ্যে তালেবানি শাসন চলছে। गुंडों के साथ इस राज्य की पुलिस भी मिली हुई है, जिसके वजह से कि पुलिस का भी पोल न खुले, ये जाने देना नहीं चाहती। ये बहुत शर्म की बात है कि हम लोग पूरा धारा 144 का सम्मान करते हुए हमने ये कहा है कि केवल और केवल 4 लोगों को जाने दीजिए। ममता बनर्जी का अत्याचार है, ममता बनर्जी को सारी दुनिया देख रही है। आज আপনি চিরকাল পার্ক স্ট্রিটের রেপ কেস, আমাদের হাঁসখালি, আমাদের কামদুনি, আমাদের সন্দেশখালি, আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের রাত্রিবেলায় কেন সংগ্রাম লুট করায় মুখ্যমন্ত্রী জবাব চায়। বাংলায় এ ছবি নতুন না।
একেবারে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করলেই বিরোধীদের বাধা অনিবার্য। এমনকি আটকে দেওয়া হয় জাতীয় তপশিলি কমিশনকেও। প্রথম থেকে এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকেই বারবার অসহযোগিতার বাতাবরণ তৈরি করে আসছিল সরকার। পশ্চিমবঙ্গ সরকার কোনো কোঅপারেশন করতে রাজি ছিলেন না। বারবার তারা বলছিলেন ওখানে পরিস্থিতি খারাপ, এই খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা কিছুতেই আসতে পারবেন না, আপনারা পরে আসুন। আমরা কাউন্টার কোশ্চেন করেছিলাম যে পরিস্থিতি এতই খারাপ হয় তো আপনারা লিখে পাঠান যে পশ্চিমবাংলার পরিস্থিতি খারাপ, আমরা কন্ট্রোল করতে পারছি না, তাহলে আমরা এমনিতেই রাষ্ট্রপতি শাসনের জন্য অনুরোধ করতে পারবো যে আপনারা সামলাতে পারছেন না, তো ঠিক আছে। কিন্তু সেটা ওনারা লিখে দিতে পারলেন না, বারবার ফোন করে আমাদেরকে যে কোনো কারণেই হোক ওখানে ঢুকতে দিতে চাইছিলেন না। শাসক দলের কথায় রাজনীতি শুধু বিরোধীরাই করে। তৃণমূল আর প্রশাসনের অশুভ আঘাত মানছি না, মানবো না। নিয়ম কানুন সব বদলে যায় শাসকের বেলায়। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পরিষ্কারভাবে বিজেপির আরেকটা শাখা সংগঠন, পুরোটাই একটা পরিকল্পিত চক্রান্ত। তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারানো যাচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একদিকে তাকে আর্থিকভাবে বঞ্চনা করো, অন্যদিকে বিভিন্নভাবে কালিমালিপ্ত করো ইডি সিবিআই দিয়ে। এখন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে বিজেপির শাখা সংগঠন এসে আবার সংকীর্ণ রাজনীতি করতে চাইছে। দলুয়াখা কি মনে পড়ে? গ্রামে ঘরের পর ঘর পুড়ে খাক, মানুষ গাছতলায়, কিন্তু সাহায্য পৌঁছানো যাবে না। সরকার প্রশাসন নিজেরাও সাহায্য করবে না। ইতিহাসের পুনরাবৃত্তি সন্দেশখালীতে। আমাদের রাজ্যে কেবলমাত্র মাফিয়ারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। এই হচ্ছে রাজ্যের অলিখিত নিয়ম চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কতদিন গায়ের জোরে আটকে রাখবেন? কতদিন এই মাফিয়ারা চলবে? ওখানে তৃণমূলের নেতা ঢুকে যেতে পারেন 144 ধারা থাকা সত্ত্বেও, আর বিরোধীরা যেতে পারবেন না। যেখানে 144 ধারা নেই সেখানেও যেতে পারবেন না। মানুষ আতঙ্কে রাতে ঘর ছেড়ে কাটাচ্ছেন ফেরিতে, মাঠে ঝোপঝাড়ের আড়ালে। সাহায্য চান, চান নিরাপত্তা। আপনারা তো চলে যাচ্ছেন, এরপরে তো ওরা আমাদেরকে শাসন করবে। আমরা তো খুবই আতঙ্কের ভেতরে আছি, রাতে ঘুমাতে পারছি না। যেমন দোষীরা ঘুরে বেড়াচ্ছে, এখন আমাদের মনে তো তেমন একটা নেই, আমরা রাতে ঘুমোতে পারছি না, খুবই আতঙ্কের ভেতরে আছি। সারা রাত ধরে রাস্তা থেকে মানুষজন হাঁটাহাঁটি করে, বাইক নিয়ে খুব দ্রুত যাওয়া আসা করে এখনো পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই চাইছি, পুলিশ প্রশাসনের উপরে তো আমাদের কোনো ভরসা নেই, কেননা এর আগেও বহুবার পুলিশ প্রশাসনের উপরে কাছে মানুষ যাওয়া আসা করেছে, বলেছে, পুলিশের কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়নি। তার জন্য আমরা বলছি যে আমরা যাতে একটু সুস্থভাবে বাঁচতে পারি, রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না, এইভাবে করে আমরা কতদিন লড়াই করব। কিন্তু না মমতা প্রশাসন পাশে দাঁড়ায়, না কাউকে দাঁড়াতে দেয়। উল্টে ছাত্রী থেকে কৃষককে মাওবাদী দাগিয়ে দেওয়ার মতোই সন্দেশখালীর মহিলাদের বহিরাগত বলে দাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। মাফিয়ার ভক্ত, মানুষের জম। তৃণমূল পশ্চিমবঙ্গে মাফিয়াদের জন্য, মাফিয়াদের দ্বারা যে মাফিয়ার শাসন প্রতিষ্ঠা করেছে সেটা দেখতে এলেও পুলিশের ঘাড় ধাক্কা খেতে হবে। রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলার মেয়েদের ইজ্জত, তফসিলি জাতির জান মান আর সর্বোপরি রাজ্যের সাধারণ মানুষের প্রাণ বাঁচবে কি? যে পরিস্থিতি এতই খারাপ হয় তো আপনারা লিখে পাঠান, তাহলে আমরা এমনিতেই রাষ্ট্রপতি শাসনের জন্য অনুরোধ করতে পারবো। রিপাবলিক বাংলা। একটা জায়গায় একটা বিরাট অঞ্চলের মানুষের, মহিলাদের কোনো নিরাপত্তা নেই। একটা বিরাট অঞ্চলের মানুষের জমি জিরেতের, অর্থাৎ যার উপর ভরসা করে তারা বেঁচে থাকেন, তাদের পেটের ভাত জোটে, তার নিরাপত্তা নেই। সর্বোপরি তফসিলি জাতি উপজাতির মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। আর মানুষ ছেড়েই দিন, বহুদিন আগে তাদের কথা
এ রাজ্যের শাসক দল ভুলে গেছে। আমার সঙ্গে এই মুহূর্তে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় রয়েছেন সরাসরি। তথাগতবাবু, আপনাকে স্বাগত। 355, 356 ধারাগুলোর কথা এলেই, নমস্কার, এই 355, 356 ধারার মতো ধারাগুলোর কথা এলেই একদল মানুষ আছেন, তারা চিড়বিড়িয়ে ওঠেন। কিছু লোকের অ্যালার্জি হয়, কিছু লোক একটু কানে শুনবো না কানে শোনাও পাপ মতো করে মুখটা ফিরিয়ে থাকেন, কিছু লোক অস্বস্তিতে পড়ে যান। কিন্তু আমি সমস্ত অস্বস্তি ছড়িয়ে, সমস্ত বাধা ঠেলে, আমার সামনে এগুলো কোনো কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে তথাগতবাবু। আমার একজন নাগরিক হিসেবে এবং সাংবাদিক হিসেবে মনে হচ্ছে এই ধারাগুলোর যদি ব্যবহারই না থাকবে তাহলে সংবিধানে এগুলো আছে কেন? এবং যদি ব্যবহার করবার জন্য এগুলোকে সংবিধানে রেখে দেওয়া হয়ে থাকে তাহলে সন্দেশখালির থেকে আরও কত খারাপ ঘটনা ঘটলে এগুলোকে ব্যবহার করা যায়। তথাগতবাবু, আপনি রাজ্যপাল হিসেবে একটা রাজ্য সামলে এসছেন, আমি আপনার সেই অভিজ্ঞতার জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছি। আমার মনে হয় আজকে 355, 356 বা আফস্পা এই ধরনের কোনো ধারা প্রয়োগ করবার আগে যেটা প্রথম বিবেচনা করা উচিত সেটা হলো যে লোকেরা, যে মহিলারা নিজের প্রাণের মায়া ছেড়ে নিজেদের অসম্মান মানুষের কাছে জানাবার জন্য এগিয়ে এসছেন, তাদের নিরাপত্তা যেন যে কোনো মূল্যে নিশ্চিত করা হয়। তাদের যেন এই গণ্ডগোল থিতিয়ে যাবার পরে তাদের ওপর যেন এই মহাত্মা শাহজাহানের বাহিনী আবার ঝাঁপিয়ে না পড়ে। আজকে কেন্দ্রীয় সরকার আমাদেরও সরকার, রাজ্য সরকারও আমাদের সরকার, সে তারা যেমনই ব্যবহার করুক তারা আমাদেরই সরকার, কিন্তু এদের যাতে নিরাপত্তা থাকে, এই মহিলাদের যাতে নিরাপত্তা থাকে, এদের আবার সেই পার্টি অফিসে নিয়ে গিয়ে বা ফার্মে নিয়ে গিয়ে যাতে পাশবিক অত্যাচার না করা হয় এটা নিশ্চিত করা হচ্ছে প্রথম কাজ। তারপরে 355, 356 এগুলো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার বিবেচনা করবেন। এর মধ্যে প্রচুর রাজনৈতিক প্রশ্ন আছে, সেগুলো তারা নিশ্চয়ই বিবেচনা করবেন। এই 355, 356 করা হলেই তখনই মমতা শহীদ হয়ে যাবেন। শহীদ হওয়াটা মমতা খুব ভালো পারেন, রাস্তায় নেমে লড়াই করবেন। উনি তো বলেইছেন আমি স্ট্রিট ফাইটিং করতে পারি, বাস্তবে স্ট্রিট ফাইটিং ছাড়া আর কিছুই করতে পারেন না। অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন এই সমস্ত কিছু করতে পারেন না, স্ট্রিট ফাইটিং করতে পারেন। উনি স্ট্রিট ফাইটারের ভূমিকায় চলে যাবেন এবং সেখানে গিয়ে তারপরেতে আরও 10টা গ্রাম জ্বালিয়ে দেবেন বা যা হয় করবেন। তো এই জিনিসগুলোকে ভারসাম্য বজায় রেখে কেন্দ্রীয় সরকারকে একটা যথাযথ ব্যবস্থা নিতে হবে। কি নেবেন তারাই বিবেচনা করবেন। বিশেষ করে যে রিপোর্টগুলো তারা পেয়েছেন এই মহিলা কমিশনের কাছ থেকে, সংসদীয় টিমের কাছ থেকে, শিডিউল কাস্ট কমিশনের কাছ থেকে, তারা এই যে রিপোর্টগুলো পেয়েছেন সেটার ভিত্তিতে তারা বিবেচনা করবেন। কিন্তু আমি আবার বলছি, সর্বোপরি দেখতে হবে এই অসহায় মহিলাদের এবং অসহায় পুরুষদের যারা ওখানে নিজের প্রাণের মায়া ত্যাগ করে সামনে এগিয়ে এসছেন, তাদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। এদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য কি ব্যবস্থা করা যেতে পারে? কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অন্য কোনো উপায়, সাংবিধানিক অন্য কোনো ব্যবস্থা কি আছে? আছে তো, আফস্পা প্রয়োগ করা যেতে পারে। যে আফস্পা মণিপুরে প্রয়োগ করা হয়েছে, আসামের কিছু অঞ্চলে প্রয়োগ করা হয়েছে, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, সেখানে তাহলে সশস্ত্র বাহিনী পাঠিয়ে, মানে সেনাবাহিনী পাঠিয়ে ব্যাপারটা ম্যানেজ করা যেতে পারে। মনে রাখতে হবে সন্দেশখালী যে জায়গাটাতে, গোটা পশ্চিমবঙ্গটা একটা সীমান্তবর্তী রাজ্য, সেখানে সন্দেশখালী একেবারে সীমান্তের গায়ে লাগা। সেইখানে যদি এ ধরনের কোনো গণ্ডগোল হয়, এবং এর মধ্যে নিঃসন্দেহে একটা সাম্প্রদায়িক রং আছে, ন্যাকামি করে সাম্প্রদায়িক কিছু না, আরে আমরা সাম্প্রদায়িক নই, আমরা সাম্প্রদায়িক কথাবার্তা বলবো না, এ সমস্ত কথা বললে চলবে না। সাম্প্রদায়িক রং আছে সেটা বুঝতে হবে, এবং সেটার পরিপ্রেক্ষিতে 355, 356 আফস্পা যা খুশি করা যেতে পারে, যা প্রয়োজন করা যেতে পারে। আবার বলছি, ওই অসহায় মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রথমে। অনেক ধন্যবাদ তথাগতবাবু আমার সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আপনার এই বিশেষজ্ঞের মতামত দেওয়ার জন্য, আপনার এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। কি করা উচিত? অনেক ধন্যবাদ তথাগতবাবু। এইবার আমি আমার আজকের মূল বিতর্কে আসব। একজন প্রাক্তন রাজ্যপালের কাছ থেকে আপনারা শুনলেন যে রিপোর্ট এখনো পর্যন্ত তৈরি হয়েছে বা পেশ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি কি করবার সাংবিধানিক ব্যবস্থা আছে বা উপায় আছে।
এবার আমার প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, আমার প্রথম অগ্নিবাণ। শাসক নিজেই যদি মাফিয়া পোষে, শাসক নিজেই মাফিয়া পুষলে বাংলার মানুষ যাবে কোথায়? এই যাবে কোথায় এর উত্তর নেওয়ার জন্যই আমার আজকের বিতর্ক। সেই বিতর্কে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির দুই মুখপাত্র পরপর, বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ এবং শঙ্কুদেব পান্ডা। আমার সঙ্গে আমার ঠিক বাঁদিকেই রয়েছেন আরেক অধ্যাপক, কোনো দলের পক্ষ থেকে নন, আমি তাকে একেবারে বিশেষজ্ঞ হিসেবে, রাজনৈতিক বিজ্ঞানের বিশেষজ্ঞ হিসেবে ডেকেছি, শুভজিৎ নস্কর। শুভজিৎবাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আরও দুই রাজনৈতিক কর্মী, অনিন্দ্য সিনহা রায় এবং সৌরভপ্রিয় দত্ত, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমি শুরু করব আজকে তৃণমূলের কাছ থেকে নয়, তার কারণ আমি আরেকটা কথা বলে রাখি, আপনাকে জানিয়ে রাখার প্রয়োজন আছে যে আমি এখানে কংগ্রেস বা বামেদের কাউকে ডাকিনি। কেন বামেদের ক্ষেত্রে না ডাকার অন্য কোনো কারণ নেই, একটি মাত্র কারণ, তার কারণ তারাও সন্দেশখালির ক্ষেত্রে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করছেন, কিন্তু এত কিছুর মাঝেও তারা এখনও পর্যন্ত তাদের উচ্চতর নেতৃত্বকে একটা চিঠি লিখে জানাতে পারেননি বঙ্গ থেকে এমন একটা দলের সঙ্গে দেশের যত বড় প্রয়োজনই হোক, যত বড় ডায়াসই হোক, আর কোনোদিন একসঙ্গে দাঁড়াতে চাইনি। আপনারাও দাঁড়াবেন, তাই ডাকিনি। আর কংগ্রেসকে কেন ডাকিনি? অধীর চৌধুরী আজকে যাওয়ার চেষ্টা করেছেন, সন্দেশকারীতে বাধা পেয়েছেন, কিন্তু তিনি এখনও পর্যন্ত তার হাইকমান্ডকে চিঠি লিখে জানাতে পারেননি ন্যায়যাত্রার সমস্ত যাত্রা বন্ধ করে আপাতত এই সব থেকে বড় অন্যায়টার প্রতিবাদ করবার জন্য একবার সন্দেশখালি থেকে ঘুরে যান। বরঞ্চ তিনি এখনও পর্যন্ত তার সভাপতির শূন্যস্থান পূরণ করবার জন্য ব্যস্ত এই বাংলায়। তাতে বাংলার মনের, মানুষের মনের শূন্যস্থান পূরণ হবে বলে আমার বিশ্বাস হয় না। কংগ্রেসকে না ডাকার আরও একটি কারণ আছে, কৈফিয়ত দিয়ে রাখি। 355 এবং 56 ধারা সব থেকে বেশি এদেশে অপপ্রয়োগ করার দায় এবং দায়িত্ব দুটোই কংগ্রেস। তাই তাদেরকে এই আলোচনায় ডেকে আলোচনাকে অকারণে রাজনৈতিক এবং কলুষিত করতে চাই। আমার লক্ষ্য সন্দেশকালীর মানুষের ন্যায়, সেটা সাংবিধানিকভাবে যেভাবে পাওয়া যেতে পারে, রাজনৈতিক আলোচনা নয়। আমি বিমল শঙ্করবাবু আপনার কাছ থেকে শুরু করব। সন্দেশকালীর মানুষ যা প্রত্যাশা করছেন আপনাদের কাছ থেকে, তথাগতভাবে একটি কথা বলছিলেন আমার কানে বেঁধেছে, মমতা শহীদ হয়ে যেতে পারে 355-56 ধারা জারি করলে। আমার এখানেই প্রশ্ন, বিমল শঙ্করবাবু, আপনারা যে রাজনীতির সাথে ভোটের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানদের ধরছে না বলে বলছেন, সেই একই রাজনীতির স্বার্থে, ভোটের স্বার্থে আপনারাও কি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে ছেড়ে রাখছেন? না, একেবারেই নয়। আমি তথাগতদার সঙ্গে একেবারে একমত নই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অসম্ভব শ্রদ্ধা করি, ভবিষ্যতেও শ্রদ্ধা থাকবে, কিন্তু আজকের তার বক্তব্যটা আমি অ্যাকসেপ্টই করছি না। তার কারণ এই সরকারের আর শহীদ হওয়ার কোনো জায়গা নেই। শহীদ কারা হয়? যারা একটা নোবেল কজে যায় তারা শহীদ হয়। কেউ যদি চুরি করতে গিয়ে পিটিয়ে মার খায় তাকে শহীদ বলে না, হ্যাঁ, মার খেয়ে মরে যায় তাকে কেউ শহীদ বলে না। পশ্চিমবাংলায় শাসক দল যেটা করছে সেটা হচ্ছে গুন্ডামি করছে, বদমাইশি করছে, এবং একটু আগে আপনি যেটা বললেন শাসক দল মাফিয়া পুষলে মানুষ যাবে কোথায়, অর্থাৎ শাসক দল নিজেই মাফিয়া পুষছে, মাফিয়াদের পক্ষে কথা বলছে এবং মাফিয়াদের ছেড়ে রেখে দিয়েছে, সাধারণ মানুষের ওই কোড আনকোড লাইফ হেল করে দিয়েছে। আপনি একটা কারণে ঠিকই করেছেন, এই বামেদের ডাকেননি, কারণ ডাকলেই বলতে হতো এই শাহজাহান বা এই শিবুরা ওই সিপিএমের পাঠশালায় পাশ করে বেরিয়েছে এবং এখানে তারা গ্র্যাজুয়েট হয়েছে, তৃণমূল তাদের গ্র্যাজুয়েট করেছে। পার্থক্য হচ্ছে সিপিএম ওদের দিয়ে অ্যাকশন করাতো, মুখ থাকতো ধুতি পাঞ্জাবি পরা কিছু লোক, তারা দেখাতো সৎ, কিন্তু আসলে ওখানে কাজ করতো শাহজাহানের মতো লোকগুলো। আর তৃণমূলে এসে এরাই নেতা হয়ে গেছে। তার কারণ হচ্ছে এরা হচ্ছে বাঁচো এবং বাঁচতে দাও, কামাও এবং কামাতে দাও। ওই বাঁচো বাঁচতে দাও একটা কথা আছে না, জাতীয় পড়াতে গিয়ে আমরা বলি ছেলে মেয়েদের, সুজিত বোধে ওইটা পড়ায় যে বাঁচো এবং বাঁচতে যাও, লিভ অ্যান্ড লেট লিভ। এদের হচ্ছে কামাও এবং কামাতে দাও, নিজেরাও কামাবে, অপরকেও কিছু দেবে, ভাগটাক দেবে, ওপর টপ টু বটম ভাগ নিচ্ছে এবং এরা এইভাবে চলছে। ফলে এই সিস্টেম এরা তৈরি করেছে। এখন একটু আগে তুমি আরেকটা কথা বললে, সেটা হচ্ছে বি.আর. আম্বেদকরের কথা। এখন রাজ্যের আইন শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে গেছে। আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, নাথিং। আমরা আইন শৃঙ্খলা বলে যাকে বলি পশ্চিমবাংলা সেটা নেই। এবং বি.আর. আম্বেদকরের কথা তুললে এটা বলতে হয়, বি.আর. আম্বেদকরের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক ভারত, মুক্ত চিন্তা থাকবে এবং সংবিধানের শাসন থাকবে। আপনি কি মনে করেন পশ্চিমবাংলা এখন সংবিধান কার্যকরী? তাই আমি মনে করি যে SC/ST কমিশন যদি এই সুপারিশ করে থাকেন, তাদের সম্পূর্ণ অধিকার আছে এই সুপারিশ করার। তার কারণ
এই সরকার আর একটা দিন রাজ্যে থাকা মানে আরো অজস্র মানুষের ক্ষতি হয়ে যাওয়া। আমি একটা লাইন শেষ করি, একটা লাইনেই শেষ করি। কেন 356 এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, জাস্ট লাইনগুলো পড়ে যাচ্ছি, 3-4টে লাইন। ইফ দ্য প্রেসিডেন্ট অন রিসিপ্ট অফ রিপোর্ট ফ্রম দ্য গভর্নর of the state or otherwise is satisfied that a situation has arisen in which the government of the state cannot be carried on in accordance with the provisions of this constitution, the president may by proclamation etc 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 অর্থাৎ রাজ্যের কোনো অংশের সংবিধান যদি কার্যকরী না হয় এটা যদি প্রেসিডেন্ট জানতে পারেন রাজ্যপালের মাধ্যমে অথবা অন্য কোনো সূত্রে, যে কোনো সূত্রে উনি জানতে পারেন, উনি কাউকে বলতে বাধ্য হন উনি কোত্থেকে জানলেন। ফলে তিনি যদি দেখেন যে এই ঘটনা ঘটছে তাহলে কিন্তু এই সরকারকে তিনি নাও রাখতে পারেন, তিনি বরখাস্ত করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এখানে উপজাতি মানুষ, তফসিল জাতি উপজাতি মানুষের ওপর, তাদের নারীদের ওপর নির্যাতন হয়েছে। আর ভারতের রাষ্ট্রপতি একজন উপজাতি মহিলা, এবং আমি আশা করব উপজাতি সম্মান রক্ষার্থে এবারে অ্যাকশন নেওয়ার প্রয়োজন হয়ে গেছে। আমি শুভজিৎ বাবু আপনার কাছে আসবো। শুভজিৎ বাবু, বারবার আমি দেখেছি রাজনীতির কাছে এসে ধাক্কা খায়। 355-356 অপপ্রয়োগ নিয়ে সত্যি নতুন করে কিছু বলার নেই, প্রচুর হয়েছে, কিন্তু অপপ্রয়োগ হয়েছে বলে এক্স্যাক্টলি আমার প্রশ্ন, অপপ্রয়োগ হয়েছে বলে প্রয়োগটাই বন্ধ করে দেবো বা তুলে দেবো এমন কোনো সিদ্ধান্তও তো আজ অব্দি হয়নি। সংবিধানের খাতায় কি ওটা স্লিপিং বিউটি হয়ে শুয়ে থাকবে? আমি অনির্বাণবাবু এই কথা ধরেই বলি, বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের আধুনিক গণতন্ত্রের প্রাণপুরুষ এবং সংবিধান রচয়িতা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, আই মেজার দ্য প্রোগ্রেস অফ এনি সোসাইটি by its women, the progress that they have achieved. যে কোনো সমাজের নারীরা কতটা প্রোগ্রেস করেছে সেটাই তার কাছে মাপকাঠি ছিল সেই সোসাইটি কতটা গিয়েছে। সন্দেশখালী, কামদুনি, হাঁসখালি, নামখানা, বোলপুর, শান্তিনিকেতন, একটার পর একটা জায়গায় নারী, এবং কালিয়াগঞ্জের রাজবংশী মেয়েটি একটার পর একটা জায়গায় এই রাজ্যে, এই মাটিতে যেখানে বলা হয় বাংলা তার মেয়েকে চায়, সেখানে বাংলার অন্যান্য মেয়েরা, বিশেষ করে তপশিলি জাতি এবং উপজাতি যাদেরকে আমরা আদিবাসী বলি, সেই মহিলাদের যে ডিগনিটি সেটা বারবার ভুলুণ্ঠিত হয়েছে। এবং বারে বারে টিএমসি এবং বিশেষত হাঁসখালির ক্ষেত্রে আপনার মনে থাকবে তাকে জোর করে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা সামনে এসছে। এবার আমি আসি সন্দেশখালিতে। সন্দেশখালিতে তথাগত রায় বা বিমলদারা যেটা বলছেন, তার আগে আমি গত 7-8 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারতবর্ষের সংবিধান পড়াই, সেখানে বারবার আমি স্টুডেন্টদের একটা কথা বলি যে আর্টিকেল 14 এবং 15 পড়ো। আর্টিকেল 14 বলে ইকুয়ালিটি বিফোর ল, প্রত্যেকটা মানুষের ইকুয়ালিটি থাকবে। আজকে আপনি সন্দেশখালীর মহিলাদের জিজ্ঞেস করুন, যে মহিলারা ক্যামাক স্ট্রিটে থাকেন, যোধপুর পার্কে থাকেন, হরিশ মুখার্জি স্ট্রিটে থাকেন, তাদের ইকুয়ালিটি এবং সন্দেশখালীর সেই ওই নারীগুলোর বা আদিবাসী মহিলাদের ইকুয়ালিটি কি এক? সেকেন্ড, আর্টিকেল 15 আপনি চলে যান, আর্টিকেল 15 বলে কোনো রকম প্রহিবিশন থাকবে, নিষিদ্ধ হবে, জাতির ভিত্তিতে, রেসের ভিত্তিতে, রিলিজিয়নের ভিত্তিতে কাউকে অবহেলা করা যাবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। এইটা যখন একদিকে সংবিধান বলেছে, এই সংবিধান কি সন্দেশখালিতে বাস্তবায়িত হয়েছে? এই প্রশ্নের উত্তর কিন্তু শাসককে এবং শোষককে দিতে হবে। তার সাথে আমি আপনাকে আরও একটা ঘটনা মনে করিয়ে দেবো, এবং এটা লজ্জার, আমি বারবার বলছি লজ্জার, এবং অরুণ হালদারকে, ন্যাশনাল এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো আপনি নোটিশ নিন। নারায়ণ গোস্বামী অশোকনগরের এমএলএ একটি ইন্টারভিউতে বলেছেন যে গায়ের রং কি, এই আদিবাসী, আমরা সাধারণত আদিবাসী মহিলারা, তপশিলি মহিলাদের গায়ের রং বা তাদের শারীরিক গঠন, লজ্জা, এটা বাংলার লজ্জা। আপনি আদিবাসীদের মহিলাদের উপর এই ধরনের কথা বলার সাহস পান থেকে, আপনি কি করে বলেন যে আদিবাসী মহিলাদের গায়ের রং দেখে আপনি চিনতে পারেন, আদিবাসী মহিলাদের শরীরের গঠন দেখে চিনতে পারেন? এটা কি চ্যাংড়ামো হচ্ছে? আপনি ওত নিয়েছেন সংবিধানের, আপনার মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে জবাব দিতে হবে। আপনি কি করে একটা আদিবাসী মহিলাদের তার গায়ের রং এবং তার শারীরিক গঠন নিয়ে আপনি মন্তব্য করতে পারেন? আপনি বলছেন তার গায়ের রং যদি ধবধবে সাদা হয়, কি করে ধবধবে সাদা রঙের মহিলারা তারা আসছে? আদিবাসী মহিলা আজকের সংবিধানের সর্বোচ্চ পদে আসেন, সেই আদিবাসী মহিলাদের গায়ের রং নিয়ে আপনার মতো, এটা ন্যাক্কারজনক। আপনি কান ধরে উঠবোস করেন ওই আদিবাসী সন্দেশখালীর মহিলাদের সামনে। আপনার এত বড় সাহস হয় কি করে যে সংবিধানে এই দেশ চলে, যে সংবিধান আর্টিকেল 14 এবং 15 বলে সমস্ত রকম
আপনাদের ইকুয়ালিটি দিতে হবে। আপনি কোন সাহসে আদিবাসী, তপশিলি, দলিত মহিলাদের গায়ের রং এবং তাদের শারীরিক গঠন নিয়ে আপনি প্রশ্ন তোলেন? আপনি অনথে আছেন, আপনি সিটিং এমএলএ, আপনার এত বড় সাহস হয় কি করে? আর এদিকে গিয়ে আগের দিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানে রাজনীতিকরণ হচ্ছে। সাগরিকা ঘোষ দিল্লিবাসী, তার এত বড় সাহস টুইটারের এক্স হ্যান্ডেলে বলছে রাজনীতিকরণ হয়েছে। আপনি কতদিন আগে, কতদিন ভিজিট করেন, কতদিন থাকে আপনার রাজনীতি সর্দার সাহেব? একটাই কথা বলেছেন, ডিস্টার্বিং, মানে যদি ডিস্টার্বিং হয় তাহলে যে ডিস্টার্বেন্সটা তাড়ানোর ব্যবস্থা শুভজিতের সঙ্গে, সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল বললো, তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট আছে, সময়ভাবে হয়তো বলেনি, ইকুয়াল প্রোটেকশন অফ ল। কালীঘাটের কেউ যদি 100টা পুলিশের পান, প্রোটেকশন পান, সাধারণ মানুষের কিন্তু অধিকার রয়েছে প্রোটেকশন পাওয়ার, অর্থাৎ আইনের দ্বারা সবাই সমভাবে সংরক্ষিত হবে। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে এই রাজ্যের একজন মন্ত্রী দাঁত মুখ খিচিয়ে বলেছিলেন তোমার রাষ্ট্রপতিকে দেখতে কেমন বাবা। তার হয়ে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন, উচিত ছিল ওই লোকটিকে মন্ত্রিসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা। হি শুড বি ইমিডিয়েটলি এক্সপেলড ফ্রম দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। It shows the political culture of this political party which is ruling in the state. অনির্বাণ বাবু অধীর রঞ্জন চৌধুরীর পার্টিকে না দেখার অনেকগুলো কারণ দেখিয়েছেন। একটা কারণ আমিও অ্যাড করতে চাই, এই অধীর রঞ্জন চৌধুরী মহামহিম রাষ্ট্রপতির বিরুদ্ধে কমেন্ট করে পরে লিখিত ক্ষমা চেয়েছিলেন। এই অধীর রঞ্জন চৌধুরীর সন্দেশখালীতে গিয়ে উনি ড্রামা করছেন, ওনার মধ্যে এখনো জাতিবাদী স্বরূপ লুকিয়ে আছে। আমি সৌরভপ্রিয় বাবুর কাছে আসবো। সৌরভপ্রিয় বাবু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমার কোনো প্রত্যাশা, আমার অন্তত নেই, আপনাদের থাকতে পারে, ওনাদের কোনো প্রত্যাশা নেই। মানে উনি সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য কিছু করবেন, এই প্রত্যাশা কালকে বিধানসভায় ওনার বক্তৃতার পর শাহজাহানের পক্ষে দাঁড়িয়ে ওনার কথা বলার পর ছেড়ে দিয়েছে। আপনাদের কাছ থেকে, দুজনের কাছ থেকে তাহলে আমি আপনাদের কেন ডাকলাম? আপনাদেরকে ডাকলাম এইটা বলবার জন্য, অনেকটা শোকজ নোটিশের মতো ধরতে পারেন। এরপরেও কেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হবে না এটার ব্যাখ্যা দেওয়ার জন্য 30 সেকেন্ড সময় দিই নাকি 1 মিনিট লাগবে? 30 মানে এর একটু বেশি লাগবে। আচ্ছা 1 মিনিট দিচ্ছি না, শোকজ নোটিশ যখন 1 মিনিট। আমি তোমাকে ধন্যবাদ জানাবো অনির্বাণকে, যে জি সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম আর হরর যে ফিল্মগুলো হয়, সেই ফিল্মের যে মঞ্চ, সেই মঞ্চে রিপাবলিক বাংলা এবং অনির্বাণ হার মানিয়ে দেবে। স্যালিউট ভাই, যেভাবে তোমরা সুন্দর সিনেমা সাজাচ্ছ। 1 2 নম্বর, ওই কে একজন এসছেন অধ্যাপক বাবু, নমস্কার তাকে, উনি জানেন না যে বাবা সাহেব আম্বেদকরকে বেঁচে দিয়ে এখন মোদি সাহেব সংবিধান চলছে, যেখানে যে সংবিধানের কথা উনি এখানে বলছেন সেই সংবিধানটা কিন্তু মণিপুরেও প্রযোজ্য হওয়া উচিত, সেই সংবিধানটা কিন্তু গুজরাটের বিলকিস বানুর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। এবং এটা বুঝতে হবে যে আজকে যে মাফিয়াদের কথা বলা হচ্ছে, এই নিশীথ প্রামাণিক একটা কয়লা চোর, একটা সোনার দোকানে ডাকাতি করেছে, একটা দাঁড়াও আমি বলে দিই, দাঁড়াও আমি বলে দিই, এটা বলি বলেছে, ঘাটার জন্যই এসছেন, দাদা বলতে ঘাটার মাস্টার প্ল্যান বলতে দাও। মাফিয়া, কয়লা চোর, সোনার দোকানের ডাকাত, পাড়ার রকবাজ, এই নিশীথ প্রামাণিক আমি বলিনি দাদা, এটা নরেন্দ্র মোদী প্রচারের সময় বলেছিল। এই মাফিয়াকে নিয়ে তার ভাগের টাকা, কয়লার টাকা খেতে অমিত শাহ সেই টাকা খাচ্ছে, মানে তোমাদের কথা অনুযায়ী। আমার কাছে কথা হচ্ছে, এই যে নাটক করে করে মুখে ঢেকে ঢেকে নিয়ে আসছো না, এই সিরিয়া পারভিন বসিরহাট সাংগঠনিক বিজেপির নেত্রী বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে বলছে আমাকে ধর্ষণ করেছে, আমাকে দিয়ে এ করেছে, সে করেছে, লজ্জা করে না? নির্লজ্জ বেয়ার। টাইম শেষ। এই চ্যানেলগুলো টাইম শেষ, টাইম শেষ, হিন্দু বানিয়ে টাইম শেষ। সৌরভপ্রিয় বাবু, শুধু একটাই কথা অনুরোধ করবো, এমনিতে একটাই কথা অনুরোধ করবো, এমনিতে আপনাদের মুখে মানুষকে আক্রমণ করবার সময় আগল থাকে না, শুধু মানুষের পরিচয়টা নিয়ে একটু আগল রাখবেন। হিন্দু মুসলমানটা মোদি কি দেখেছিল? ওই এত বড় বড় রাজনীতিকে নিয়ে বলল মোদি বলেছিল লুঙ্গি পরে, 1 মিনিট সময় দিয়েছি, আর না 1 মিনিট সময় দিয়েছি। শোকজের জন্য যথেষ্ট সময় দিয়েছি, শোকজের জন্য যথেষ্ট সময়। কেন শোকজ? হোয়াট ননসেন্স আপনাদের বলা উচিত, হোয়াট ননসেন্স। শঙ্কুদেব, আমি ধৈর্য ধরে শুনবার জন্য ধন্যবাদ। এবার আপনি আপনার উত্তর দিতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আমি আবারও আজকে কিছু বলবার আগে তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি যে গতকাল মুখ্যমন্ত্রী একটি সংগঠন যারা নিজেদের সবকিছু ছেড়ে মানুষের জন্য কাজ করেন, আরএসএস সম্পর্কে যে মন্তব্য করেছেন, আমি তার তীব্র প্রতিবাদ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানা আছে, অভিজিৎ সর্দার, অনাদি নস্কর, পতিত পাবন নস্কর, সুজিত নস্কর, এরা সবাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওই এলাকার কর্মী ছিলেন। তাদের মার্ডার যিনি করেছিলেন তিনি এই শাহজাহান আর তার দলবল। তারপরেও আমাদের শান্তিরাম সিনহা, তার অবস্থা এখন দেখলে আপনার চোখে জল আসবে। ভারতীয় জনতা পার্টির 2 জন কর্মী
তাকে হত্যা করেছেন, এনার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তদন্ত করেছেন, সেই তদন্তে ক্লিনচিট দিয়ে দিয়েছে শাহজাহানকে। শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, ম্যাটার আমরা কলকাতা হাইকোর্টে নিয়ে গেছি। আমার প্রশ্ন আজকে খুব স্পষ্টভাবে অনির্বাণ বাবু, আমাদের দলের স্ট্যান্ড আমি ক্লিয়ার করতে চাই তথাগতদার প্রতি সম্মান রেখে, এবং আপনি দলের স্ট্যান্ড ক্লিয়ার করার আগে শেষ করতেই দেবো। দলের স্ট্যান্ড ক্লিয়ার করবার আগে আরেকটু ক্লিয়ারলি যাতে বলতে পারেন শঙ্কুদেব, সন্দেশখালী মা বোনেরা আজকে কি বলছে আরেকবার একটু শুনুন। কি অবস্থায় তারা দাঁড়িয়ে আছেন, আমাদের প্রতিনিধিদের কাছে কি বলছেন, কি আকুতি জানাচ্ছেন, শুনুন। এই মুহূর্তে আমরা রাষ্ট্রপতি শাসন চাইছি, যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি, ভালোভাবে থাকতে পারি। রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই তো সুপারিশ করেছে এসসি কমিশন, তারা সুপারিশ করেছে, তো রাষ্ট্রপতি শাসনটা কেন চাইছেন? কারণ এখানে যে আমাদের যারা দোষী তারা তো ঘুরে বেড়াচ্ছে না, তাদের তো কোনো রকম কিছুই হয়নি, তাদেরকে এখনো গ্রেপ্তারও করা হয়নি, তারা ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশও আমাদের পক্ষে থাকছে না, সাহায্য করছে না আমাদেরকে। এই অবস্থাতে আমরা রাষ্ট্রপতি শাসন চাইছি। আমরা এখনই চাইছি, পুলিশ প্রশাসনের উপরে তো আমাদের কোনো ভরসা নেই, কেননা এর আগেও বহুবার পুলিশ প্রশাসনের উপরে কাছে মানুষ যাওয়া আসা করেছে, বলেছে, পুলিশের কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়নি। তার জন্য আমরা বলছি যে আমরা যাতে একটু সুস্থভাবে বাঁচতে পারি, রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না, এইভাবে করে আমরা কতদিন লড়াই করব। তার জন্য চাইছি যে রাষ্ট্রপতি শাসন হলে আমরা খুব বেঁচে যাই এই মুহূর্তে অন্তত। শঙ্কুদেব, কিছু বলার আগে হাতে একটা বই দেবো, কিছু বলার আগে হাতে একটা বই দেবো, কোনো ধর্মগ্রন্থ দিচ্ছি না, এটা ভারতের জন্য নাগরিকের সবচেয়ে বড়। আমি পড়াশোনা করেছি, হ্যাঁ আপনি একজন আইনজীবী, আমি যা বলবেন ওটা হাত দিয়ে বলুন, শপথ করে। আমি কনস্টিটিউশন নিয়েই একটা কথা বলতে চাই, ওটা ছুঁয়ে বলুন। অনির্বাণ বাবু আমাকে শেষ করতে দিন। আমাদের আচ্ছা সুব্রত সৌরভ, আমি শুনেছি এটা অত্যন্ত সিরিয়াস কমিউনিকেশন আছে। আপনাদের বিশ্বাস, ওটা আপনাদের বিশ্বাস, আপনারা তো ইউনিফর্ম সিভিল কোডে বিশ্বাস করেন, আপনারা ধর্মগ্রন্থ করছেন, আমার কাছে এটা ধর্মগ্রন্থ, নাগরিকের সংবিধান। অনির্বাণবাবু, আমাদের দলের স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। আমরা কোনো মতেই কোনো নির্বাচিত সরকারকে যে ধরনের কায়দায় কংগ্রেস একের পর এক জরুরি অবস্থা তৈরি করে ক্ষমতা দখল করার চেষ্টা করেছেন, সেই পদ্ধতিতে ক্ষমতা দখলের লিপসায় বা সরকার ভাঙার পদ্ধতিতে সমর্থন করি না। কিন্তু পশ্চিম বাংলায় আজকে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ, তারা যে সত্য তুলে নিয়ে এসছেন, সেই সত্যে প্রথম যিনি রিয়াকশান দিয়েছেন তিনি আমাদের প্রিয় নেত্রী স্মৃতি ইরানিজি। তিনি তার বক্তব্যে একটা পয়েন্ট অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকার সরাসরি কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছেন এবং কনস্টিটিউশনকে সরাসরি অ্যাটাক করছেন। সাংবিধানিক পোস্টে থেকে তিনি কমিউনিকেট করতে চাননি, কিন্তু একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে, বাংলার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আর স্পষ্টভাবে বলছি, আপনারা যে রিয়াকশন ওখান থেকে দেখাচ্ছেন, সেই রিয়াকশন সারা বাংলা থেকে উঠে আসছে। এই ব্যাপারে সিদ্ধান্ত এই বইয়ের ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত প্রয়োগ করার ক্ষমতার জায়গায় নেই। এখানে যারা সাংবিধানিক পোস্টে রয়েছেন, মাননীয় রাজ্যপাল এবং মাননীয় রাষ্ট্রপতি, এক সেকেন্ড যে এই কনস্টিটিউশন হাতে নিয়ে বলছি, এই কনস্টিটিউশনের এই রাজ্যের সর্বোচ্চ প্রোটেক্টর যিনি মাননীয় রাজ্যপাল আছেন, তিনি আপনাদের চ্যানেলে ইতিমধ্যেই তার রিপোর্ট কমিউনিকেট করেছেন এবং সেই রিপোর্ট অলরেডি রাষ্ট্রপতির কাছেও গেছে। মাননীয় রাষ্ট্রপতিও পুরো বিষয়টি দেখছেন। আমি শুধু দুটো কথা বলতে চাই এই কনস্টিটিউশনকে ধরে। দেখুন, সৌরভ বাবুদের আমি রাজনৈতিক আক্রমণ করব না, আমি কয়েকটা টেকনিক্যাল জায়গা বলবো। জগদীপ ধনখড়জির সময় থেকে আপনাকে মনে রাখতে হবে, আমাদের ভারতের যে শাসন ব্যবস্থা, কনস্টিটিউশনের একাধিক প্রোটেক্টর এখানে রয়েছেন বিভিন্ন ফরম্যাটে। তাদের মধ্যে কারা কারা ইম্পর্টেন্ট, তারা অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে মিডিয়া। মিডিয়া ওখানে ঢুকতে পারছে না, এফেক্টেড হচ্ছে, কলারে হাত পড়েছে। এখানে সব থেকে বেশি এফেক্টেড কারা হচ্ছেন পশ্চিমবাংলায়, এখানে এফেক্টেড হচ্ছেন এখানকার বিচার ব্যবস্থা। বিচারপতিরা সব থেকে বেশি এফেক্টেড হচ্ছেন। তারা যদি কোনো বিচার প্রক্রিয়ায় কাজ করতে যাচ্ছেন, রাত্রিবেলা তাদের বাড়িতে সিআইডি চলে যাচ্ছে, সরাসরি তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে এবং নানাভাবে তাদের উপর থ্রেট আসছে। এবং আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল তারা বিচার ব্যবস্থার সামনে অবস্থানে বসে যাচ্ছে। আমি আপনাকে 3 নম্বর জায়গা ইন্ডিকেট করতে চাইবো, যেটা কোশ্মিনকালে আমি কখনো দেখিনি। একটা ফেডারেল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে একটা
সাংবিধানিক অর্গানাইজেশন বা যারা এনকোয়ারি করছে, ধরুন সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় বিএসএফ, তারা প্রত্যেকে এই রাজ্যে এসে এখানকার রাজ্য সরকারের যে ক্ষমতাসীন বিভিন্ন এজেন্সি তার দ্বারা প্রায় যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা দেখছি আমরা দেখলাম কলকাতা পুলিশে অভ্যুত্থান ঘটে গেল এবং তারা সিবিআই অফিসারদের পেটাতে শুরু করে দিলেন। আমি দেখলাম একটা দুর্ঘটনা ঘটেছে, সরাসরি বিএসএফ কে অকথা কুকথা শুধু নয়, প্রায় আক্রমণের পর্যায়ে চলে গেল তৃণমূল কংগ্রেস। ফলে আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, ন্যাশনাল যে ইউনিটি সেই জায়গা থেকে আপনি দেখবেন যে শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালীর মতো বাংলার একাধিক জায়গা উপদ্রুত অঞ্চলে পরিণত হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মতো সিচুয়েশন তৈরি হয়েছে। আমি তো বলছি এই প্রভিশন যে আছে সেই প্রভিশন অনুসারে আমি আবেদন জানাবো যে যারা সাংবিধানিক সংবিধান ছুঁয়ে বললেন, আমি বলছি সন্দেশখালীর মা বোনেরা দেখছেন কিন্তু সন্দেশখালীর মা বোনেরা দেখছেন কিন্তু ওপেন চ্যানেলে বসে বলছি সন্দেশখালীর মা বোনেরা দেখছেন, সংবিধান হাতে নিয়ে বলছি যে সংবিধানকে প্রোটেক্ট করুন। আমি ভোটার, সন্দেশখালীর মা বোনেরা দেখছেন, কিভাবে দেখছেন সন্দেশখালীর মা বোনেরা দেখছেন, কিভাবে দেখছেন না, যেভাবে তৃণমূল কংগ্রেস বি আর আম্বেদকরের দিকে তাকিয়ে থাকে সেভাবে দেখছেন না। তৃণমূল কংগ্রেস বি আর আম্বেদকরের স্মরণ নেয় কখন? ধর্ণা দেওয়ার জন্য, ভড়কের ধর্ণা, যে টাকা পানি না সে টাকা চাইবার জন্য। তেমন ছবি আপনারা দেখেছেন, দেখাই আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের ধর্ণার ছবি, যখন বাবা সাহেবের শরণাপন্ন হন ধর্ণার জন্য, ভড়ঙের জন্য, সেই ছবিটা আপনাদেরকে দেখাই। বাবা সাহেব আম্বেদকরের শরণাপন্ন তৃণমূল কংগ্রেস মূর্তির নিচে বসে তারা ধর্ণা দিচ্ছেন। আর তার সঙ্গে দেশের তপশিলি জাতি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদারের বক্তব্য শোনাই। এ রাজ্যে বাবা সাহেব আম্বেদকরের নামটা পর্যন্ত পুলিশের এসপি, ডিআইজি, আইজিরা শুনেছেন কিনা সন্দেহ হবে আপনার এই কথাটা শোনার পর। এরা বাবা সাহেব আম্বেদকরকে পর্যন্ত ছাড়েন না রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে। সন্দেশখালীর তপশিলি জাতি উপজাতিদের জন্য এরা করবেনটা কি শুনিনি আপনাদের। আর পাশে ছবিটা দেখুন, বি আর আম্বেদকরের কি অদ্ভুত ব্যবহার, কি অদ্ভুত ভড়ং তৃণমূল কংগ্রেসের। ক্রিমিনাল এক হয়ে গিয়ে যখন এসসির অত্যাচার করবে সেই সরকারের নৈতিক দায়িত্ব থাকতে পারে না, এটা আইনে আছে, আর্টিকেল 338 আছে সংবিধানে। যদি কোনো রাজ্যের অ্যাট্রোসিটি ভায়োলেট হয়, সেই সরকার তাদের জান মালের নিরাপত্তা না দিতে পারে, তাহলে সেই সরকারকে ভেঙে দেওয়ার ক্ষমতা মহামহিম রাষ্ট্রপতির আছে। সেই সুপারিশটাই আমি করে এসেছি নিরুপায় হয়ে, কারণ আমি চেয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের বসে তাদের সঙ্গে কথা বলে যে দেখুন কোথায় কোথায় অন্যায় হচ্ছে তাদের বিচার করুন। একজন এডিজি র্যাঙ্কের অফিসার যখন আমার সামনে দিয়ে কমিশনকে অপমান করে চলে যায়, তখন আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা থাকে না। জাতীয় উপজাতি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপমান করে চলে যায় পুলিশ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে যিনি পুলিশ মন্ত্রী, তিনি বাবা সাহেব আম্বেদকরের মাটির পায়ের তলায় বসে ভড়ং করেন টাকা চাইবার জন্য। লজ্জা করে না? পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে লজ্জা করে না? শপথ নেওয়ার পর লজ্জা করে না? লজ্জা করে না তৃণমূল কংগ্রেস। আর তাই জন্য আমার ব্রহ্মাস্ত্র, আমার আজকের ব্রহ্মাস্ত্র শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য এই ব্রহ্মাস্ত্র। ভোটের ভড়ং বাবা সাহেব, অত্যাচারে মমতা গায়েব। অনিন্দবাবু, ভোটের ভড়ঙের জন্য বাবা সাহেবকে লাগে। অনিন্দ সিনে রায় অনেক কথা বলবার জন্য এসেছিলেন, মাঝখানে হাসছিলেন সন্দেশখালীর মহিলাদের কান্না দেখতে দেখতে। এটা বোধহয় আপনাদের প্র্যাকটিস হয়ে গেছে না? প্র্যাকটিস, কাউকে কাঁদতে দেখলে হাসি পায়, স্যাডিস্টিক প্রেজেন্ট। অনিন্দবাবু বলি, এবার আপনি জানলেন কি করে যে আমি সন্দেশখালী মহিলাদেরকে হাসছিলাম? এইটাই হচ্ছে আপনারা, এই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার আগে নিজের দিকে তাকুন। এটা বলার জন্য কি সংবাদ মাধ্যমে এসেছিলেন? তা তো নয়, নিরপেক্ষতা বজায় রাখার জন্য এসেছিলেন। শুনে রাখুন, আমি হাসছিলাম উনার কথা শুনে, শুভজিৎ বাবুর কথা শুনে। উনি বলছেন নিরপেক্ষ না, এরা ওই মানুষদের পক্ষে। আমি চুপ করে গেলাম, শঙ্কুদেবকে বলতে দিন। না না, আটকে রাখবে মানুষ চুপ করে শুনবেন, আপনারা চুপ করে শুনবেন। এটা দরকার পড়লে আমাদেরকে সরিয়ে দেবে। আমি উত্তর চেয়েছি। আমি তো উত্তর দিতে দেবে না তো। মমতা গায়েব, মমতা গায়েব, মমতা গায়েব, আপনার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, শুভজিৎ বাবু যে কথা বলেন আর্টিকেল 15 এর কথা, মমতা কোথায় গেলেন? হ্যাঁ বলছি তো, এতগুলো কথা শুনলাম, এতগুলো কথা
চেয়ারপারসনকে দেখে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখে পুলিশ চলে যাচ্ছে, সেটুকু বলতে হবে। আপনি তো আমার প্রশ্নের উত্তর দেবেন অনিন্দ বাবু। দিচ্ছি তো, এটা তো পথসভা নয়, এটা তো পথসভা। বলুন, উত্তর দিন, উত্তর দিন। কাপড় রাখা দিচ্ছে ভয়, আপনারা মুখে কাপড় চাপা দিন, মুখে ঢাকনা দিয়ে আসবেন, বলতে পারবে না। এটা বলুন, বলতে দিচ্ছি আপনাকে, বলতে দিচ্ছি, বলুন। উনি বললেন মহিলাদের সম্মানের কথা। আচ্ছা, বীরবাহার কথা মনে আছে? দেখে শুভেন্দু অধিকারী কি কথা বলেছিল, তার কথাটা বললেন না তো? চটি দেখে দ্বিতীয় কথা বলি। আচ্ছা, তথাগত শহীদের কথা বলেন, শহীদ হয়ে যাবেন বলে না? আমরা যদি প্রধানমন্ত্রীকে বলি শহীদ হয়ে যাবে, অনির্বাণ আপনি আমাকে তুলিয়ে নিয়ে দেখুন, মুখ সামনে কথা বলুন। এটাই নরেন্দ্র মোদী সম্পর্কে আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক শহীদ যাবে, আপনারা হাসছেন, হাসিটা রাজনৈতিক শহীদ কথা বলছেন, কিন্তু রাজনৈতিক শহীদ, হাসিটা রাজনৈতিক শহীদ। যখন বলছে দেশের জন্য আমি সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম, সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম অনিন্দ্যবাবু, সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম তৃণমূল শাসনের জন্য একমাত্র ওষুধ রাষ্ট্রপতি শাসন কিনা। মানুষ কি রায় দিলেন একবার দেখে নিন অনিন্দ্যবাবু, ফেসবুকে মানুষের রায়। এ রাজ্যে তৃণমূল শাসনে একমাত্র ওষুধ কি? তৃণমূলের এই অত্যাচারের একমাত্র ওষুধ কি রাষ্ট্রপতি শাসন? তৃণমূলের মাফিয়া রাজের একমাত্র ওষুধ কি রাষ্ট্রপতি শাসন? ফেসবুকে 91% মানুষ বলছেন হ্যাঁ, 9% না। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান দেখব, রাষ্ট্রপতি শাসনই টিএমসির মাফিয়া রাজের ওষুধ। 61% বলেছেন হ্যাঁ, এখানে অনিন্দ্যবাবুদের জন্য ভালো সমর্থন আছে। এখনো 39% মানুষ মনে করছেন রাষ্ট্রপতি শাসন জারির সময় হয়নি। অনিন্দ্যবাবু, সৌরভপ্রিয়বাবু, আপনাদের জন্য কিছুটা হলেও আপনাদের জন্য উৎসাহ রয়েছে। ইউটিউবের পরিসংখ্যান দেখব, রাষ্ট্রপতি শাসন 29,000 মানুষ এখনো পর্যন্ত ইউটিউবে নিজেদের রায় দিয়েছেন। এখানে কিন্তু 95% মানুষ বলছেন রাষ্ট্রপতি শাসনের টিএমসির মাফিয়া রাজের ওষুধ। আমি অধ্যাপক শুভজিৎ নস্করের কাছে আসবো। শুভজিৎ বাবু, একজন অধ্যাপক হিসেবে আপনার কি মনে হয় একটা সমাজে এই বিপুল পরিমাণ জনমানুষের মধ্যে রাষ্ট্রপতি শাসন একমাত্র বিকল্প হিসেবে দেখা দেয় কখন? দেখুন, তার আগে আমি আপনাকে বলি, যেটা সময় সংক্ষেপ অনিরুদ্ধা বলছেন, বীরবা হাঁসদাকে যদি কেউ জাতিবাদী মন্তব্য করে থাকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শঙ্কুদেব, আপনাদের ধন্যবাদ, আপনাদের কেন্দ্রীয় মন্ত্রীদেরও ধন্যবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি জানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে একবার শুনে নেব। নিশীথ প্রামাণিকের বক্তব্য। বাংলায় ল অ্যান্ড অর্ডার পুরোপুরি কোলাপসড হয়ে গেছে। এখানে সংবিধানকে অবমাননা করা হচ্ছে। আজকে যেখানে বিরোধী দলনেতা বা যারা নির্বাচিত বিধায়ক রয়েছে তাদেরকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে, রাজ্য যে চলছে না সেটা কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আজকে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকা পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিষয়ে কিছু বলছেন। রাজ্য যদি এই বিষয়কে সামলাতে না পারে, শেখ শাহজাহান বা যারা অপকর্ম করেছে, যারা দুষ্কর্ম করেছে, এই সমস্ত ক্রিমিনালদেরকে যদি খুঁজতে না পারে, পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য রাজ্যের যদি মনে হয় কেন্দ্রকে সহায়তার প্রয়োজন আছে, কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে, কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স পুরোপুরি প্রস্তুত আছে রাজ্যকে সহায়তা করবার জন্য। পুরোপুরি প্রস্তুত আছে অর্থাৎ চাইলে কেন্দ্রের সাহায্য নিতেই পারেন, কিন্তু চাইবেন না জানি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান শাহজাহানদের রাজত্ব চলুক। চয়ন পাল এবং শানু ঘোষ, দুই দর্শক যে অগ্নিবাণ ছুড়েছিলেন, কেন্দ্র কি করছে আমার ধারণা আপনারা তার উত্তর পেলেন। অগ্নিবাণের বিতর্ক শুধু এটা বলেই শেষ করব, এ রাজ্যের মানুষ এখন শুধু সন্দেশখালী না, রাজ্যের মানুষ বিশ্বাস করছেন রাষ্ট্রপতি শাসনই এ রাজ্যে তৃণমূলের অপশাসন তাড়ানোর একমাত্র ওষুধ। অগ্নিবাণের বিতর্ক এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।